মানুষ কিছু জানে না, শিশু মানুষ জিতেন বাবুরা বহু কিছু জানে। আরে শিশুটা তো প্রদ্যোৎ কেশব মানিকা আর অমিত ভাই শাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 600 কোটি টাকার প্যাকেজ এনে তাদের থাকার ব্যবস্থা, তাদের জীবনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহ করেছেন। কমিউনিস্ট কেন করেনি? কমিউনিস্ট একদমই করেনি। কারণ কি, শরণার্থীদের জন্য দিল্লি থেকে পয়সা আসতো চাউলের জন্য, খাওয়ানোর জন্য। সেই টাকাগুলি থেকে কমিউনিস্টের ক্যাডাররা কমিশন খেতেন। এই কমিশন বন্ধ হয়ে যাবে, তার জন্য তাদেরকে জীবন দেবে না, তাদেরকে ঘর দেবে না, তাদেরকে জল দেবে না, তাদেরকে শিক্ষা দেবে না, তাদেরকে মর্যাদা দেবে না। এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র। এর জনজাতি জরুরি। জিতেন বাবু, আপনার হিম্মত হলো না এসটি সিটে দাঁড়ানোর মতো। আপনি এসটি সিটে দাঁড়ানোর মতো আপনার হিম্মত নেই। আপনি জেনারেল সিটে সামনে দাঁড়িয়েছেন, কারণ এসটি আপনাকে ভোট দেবেন, আপনাকে চেনে যে আপনি আধা ক্রাইমকারী নায়ক। আপনারা এই জঙ্গল থেকে আধা ত্রিপুরা আপনি খান, আর সেই কারণে আপনাকে এই ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করে মানিক সরকার এমপি পাঠিয়েছে। আপনাকে আদর করে পাঠায়নি। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা সাবরুম নিয়ে দাঁড়াইছে। মুখ্যমন্ত্রী কোনদিন হতেন না, জীবনও পারতেন না, পার্টি শেষ করে দেবেন। আপনার কোন দিনের মধ্যে মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওই ব্যক্তিত্ব আপনার মধ্যে নেই। 20টি রিজার্ভ সিটের মধ্যে জিতেন বাবু দাঁড়াতে পারবো না। জনজাতিরা রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর মতো হিম্মত নেই আমার। রেগুলার যে জেনারেল সিট সেখানে দাঁড়িয়েছে এবং মরা প্রদ্যোৎ কেশব মানিককে তখন কত প্রদ্যোৎ কেশব মানিক কোনোদিন দেখায়। যেমন মরা যেমন বিনোদিনী মহারানী বিনোদিনী জন্ম দিচ্ছে না, জন্ম জিতেন বাবু মেলার মাঠের থেকে দাঁড়িয়ে দিয়েছে। মহারাজ কতক্ষণ দিয়ে মানে কত মহারাজকে দুধ আনে, জল আনে, কত কিছু খাওয়ায় মহারাজের। অক্ষরে মহারাজের মতো বেইমান নাই, মহারাজের মতো বেইমানি নাই। কি কর না কর, মহারাজ বিদ্যুৎ কিশোর মানিককে নাতিকে বেইমান বলে করেন। এই কমিউনিস্ট জাতি বলতে চাই নাই। প্রদ্যোৎ কিশোর মানিককে বেইমান বলতে পারে এরা, মহারাজ কিরিট বিতরণকে বেইমান বলতে পারে, চোর দল। তাই এই কমিউনিস্টের একটাই জায়গা নিতে পারে রাজ্যের মধ্যে। এরা বেইমান, এরা বেইমানি করেছে। আর কমিউনিস্টের কাল মানিক বাবু 2016, 17, 15 আপনারা তো চিল্লাইতে অ্যাডভাইজার চৌধুরীর নামই ওটাই গেছেন। স্বর্ণযুগ চলতেছে। এখনো বল না, প্রচারিকা কোন না যে আপনি স্বর্ণযুগ আনছিলেন। বলেন না স্বর্ণযুগ এনেছেন, ত্রিপুরার মানুষকে বলেন। কিন্তু এখন যদি ভাষণ দেয় আমি স্বর্ণযুগ আনছিলাম, ত্রিপুরাতে স্বর্ণযুগ জানে, ওরা জানে। এদেরকে মানুষের দৌড়াইব কি দিয়ে দৌড়াইব? কেজরিওয়ালের সিনেমে দৌড়াইব। সেই কারণে এখন আর স্বর্ণযুগ করছে না। কিন্তু 2015-16-17-তে স্বর্ণযুগের ভঙ্গারের কারণে ত্রিপুরা রাজ্যকে থাকতেই পারে না। যেদিকে যায় এদিকে স্বর্ণযুগ চলতেছে, এসএফআই স্বর্ণযুগ চলতেছে, ডিএফ স্বর্ণযুগ চলতেছে, নারী সুবিধার স্বর্ণযুগ। আর স্বর্ণটি গেছে কার বাড়িতে আছে? আনেন না, মহারাজ পাইছে নাকি স্বর্ণ? মহারাজ তো বিনা হয়ে গেল স্বর্ণ। সুশান্ত গোসাই বিনা হোগা। স্বর্ণটি আছে কোন কেন মানিক বাবু? কোন সিন্ধুকটা কই আছে? জন্মদিন বাইরে আমরা জামাই তো বাইরে লাগা মারা করে তারপরে মাথাটাকে দিয়ে ফুটবল খেলেছে জোটেরা করে। এই হাতের মধ্যে স্বর্ণাদি বুদ্ধি পারেন দিদি আপনার স্বামীর খুনিদেরকে ভোট দেওয়ার জন্য? দেখি ভারতীয় নারী। তারপরে আজকে মানিক বাবু দুনিয়াতে ভাষণ দেয় কি? আজকাল তো রাষ্ট্রভক্ত কি ভাষণ দিয়েছে উনি? ভাষণ কি? ভাষণ হচ্ছে যে ভগবান রামের বিষয়ে রামের নামে গেছে।
কি বলে? রামের প্রাণ প্রতিষ্ঠা। ভগবানের রাম প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি ধর্ম করতে পারবেন না? ধর্ম করার অধিকার নেই, ঘরের মধ্যে করতে হইব। তাই বুড়া বয়সে বিরোধী করছে কে শিখাইছে? তাই না, যেটা জানেনি ব্যাপার। তাহলে ভারতের সংবিধান জানেন না, উনি সেটা নিয়ে আলোচনা করেন। উনি ধর্ম বোঝেন না, ধর্ম নিয়ে আলোচনা করেন। যেমন লাগলে শঙ্করাচার্য হয়ে গেছেন, দেরি করছেন। জগৎগুরু শঙ্করাচার্য হয়ে গেছে, কমিউনিস্টের প্রয়োগ করবেন না, জ্ঞান দেয় ধর্মের বিষয়ে। আরে মানব শ্রম, সংস্কৃতি, সংস্কার, সনাতন প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। উনি বলছেন প্রধানমন্ত্রী আবার ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আরে হিন্দু শাস্ত্রতে সনাতনে মূর্তি তৈরি করার পর তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আপনি জানেন না, তার জন্য উল্টা সিধা কথা বলেন। এইগুলো কিভাবে আপনি ধার্মিক বলি দেবেন? ভগবান আবার প্রাণ প্রতিষ্ঠা করার লাগে, তো প্রাণ প্রতিষ্ঠা আমরা করবো, তাহলে করবো প্রাণ প্রতিষ্ঠা। উনি ভারতের রীতিনীতি জানেন না? আমরা দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি, মূর্তি বানানোর পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না? যতক্ষণ পর্যন্ত মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় ততক্ষণ পর্যন্ত সেই মূর্তি পূজার জন্য তৈরি না হয়। তারপরে আবার বলছে আজকাল যে আমাদেরকে, আমার নাম রাখবো না, আমাদেরকে বিভ্রান্তিকর চক্রান্ত চলছে, চলবে না, অস্তিত্বের লড়াই, হাতচিহ্নিত ভোট দিতে হবে। আমরা যে গিয়েছি অস্তিত্ব বাঁচানোর জন্য, তো মানুষের অস্তিত্ব বাঁচানোর দিকে, নিজের অস্তিত্ব বাঁচানোর দিকে, মানুষের বলে অস্তিত্ব মানুষের বাঁচানোর জন্য আমরা গিয়েছি। কিন্তু এটা শেষ নয়, আমাদের মধ্যে বিভেদ রয়েছে, আমরা লড়াই করবো। তিনি বলে আবার কংগ্রেসের লড়াই করবো। কি না জোর উঠে গেছি, এমনি কথা বলে কেউ 4 বারের মুখ্যমন্ত্রী বলে একসঙ্গে হয়ে গেছে। এটা সাময়িক, এইমাত্র হয়েছে। কিছুদিন পর আমাদের মধ্যে বিভেদ রয়ে গেছে, লড়তে হবে, লড়াই করবো আমরা কংগ্রেসের সঙ্গে। আরে জিতেন বাবু আপনার বেড়া ঘর খাসার তামাশ করে দিচ্ছে আমাদের। ये है कांग्रेस का कैरेक्टर राज्य মধ্যে। মানিক বাবুর সঙ্গে থেকে আমি বলি তো আসুন না ময়দানে স্বর্ণযুগ সম্বন্ধে বলুন। এই ইলেকশনে বিপ্লবদেরকে মোদীকে হারান স্বর্ণযুগের সোনা দিয়া হারিয়ে বলেন আপনার 25 বছরে 20 বছর রাজত্বকালে কি কি করেছেন। বিপ্লবদেরকে জিজ্ঞাসা করো তো বলবে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন, মহিলাদের জন্য এনেছি সরকারি চাকরির মধ্যে। বিপ্লবদেরকে জিজ্ঞাসা করো তো বলবো 10% রিজার্ভেশন টিএসআর এর মধ্যে। প্রথম ত্রিপুরাতে মহিলাদেরকে টিএসআর বানানোর ব্যবস্থা বিপ্লবদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বিপ্লবদেরকে জিজ্ঞাসা করো তো বলবো 500, 700, 300 করে ভাতা করেছিল, সেগুলি আমরা 2000 টাকা করেছি। পুজো বিপ্লবদের তো 7 পে স্কেল দিয়েছি, ডক্টর মানিক সাহা এসে 25% পর্যন্ত দিয়ে দিয়েছে। পুজো বিপ্লবদের তো মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকদের জন্য বিপ্লবদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই লাগু করেছে। আজকে 22 টাকা করে ধান কিলো বিক্রি করে কৃষকরা। পুজো বিপ্লবদের তো ছাত্রদের জন্য কি করেছে? 125টি সিএসসি সরকারি বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে এনসিআরটি সিলেবাস ভারতীয় জনতা পার্টি বিপ্লবদের আর এই সরকার লাগু করেছে। মিত্র, আপনি কি করছেন? কম নাই, আপনি তো 20 বছর ছিলেন, বলেন না 20 বছর শুধু কাজ করা তুই বানাইছেন। মানুষের লুণ্ঠন করেছেন, চাঁদা তুলেছেন, মানুষের সঙ্গে বেইমানি করেছেন, মিথ্যে কথা বলেছেন, ভ্রষ্টাচার করেছেন, তার সাথ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি কাজ করে তার জন্য তার উদাহরণ তৈরি করতে পারেনি। তাই আমি অ্যাডভাইজার কমিটি দেখে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, এই যে সিপিএম এবং কংগ্রেসের এই অবৈধ জোট, এই জোটকে এবার ইলেকশনে চিরতরে বিদায় করে এই ত্রিপুরা থেকে কংগ্রেস আর কমিউনিস্টের পরিসমাপ্তি ঘটানো উচিত। কারণ এরা ত্রিপুরার মানুষকে শুধু সত্তার জন্য ব্যক্তিগত কারণে ইউজ করেছে, এর বাইরে কোনো কিছু নেই। তাই আমি বলি আমার সমস্ত কার্যকর্তাদের, সমস্ত আগরতলাবাসীদের এবারে নির্বাচনে দীপক মজুমদারকে পথে বলছেন ভোট দিয়ে একতরফা একটি ভোট কংগ্রেস সিপিএম কে। আর কি করবেন? দীপক বাবুকে সময়টা ভালো, দীপক বাবুর সময় ভালো। কারণ কি, এখানে লোকসভাতে
হাত চিহ্নের পার্টি সেখানে হাত চিহ্নিত ভোট দিয়েছিল, বিধানসভার মধ্যে কাস্টদের মধ্যে ভোট দিয়েছিল। কি অবস্থা, তারা লেগে যে ভোটার হেরো বিপদ না, এটির নামে যে যাইব বিপদ করবো, এটির লোক বিরোধ ভাই দেখবো না দেখলো বিপদ থাকবো। এটির সময় বলা না, আমাকে সুশান্ত বাবুর এখানে ওনার বাবার শ্রাদ্ধ দিয়েছিলেন, এক ব্যক্তি আমাকে বলে যে চন্দ্রের দশা চলতেছে মানিক সাহেব আমার, এও বুঝেছে চন্দ্রের দশা চলতেছে। চন্দ্রের দশা আমার আর মানিক সাহেব না, চন্দ্রের দশা ত্রিপুরাবাসীর ত্রিপুরার নজওয়ান জাতি জনজাতির চন্দ্রের দশা চলছে। কারণ কি আগে আপনাদের চন্দ্রের দশা চলতো, আপনারা লুটপাট করেছেন, এখন চন্দ্রের দশা 40 লক্ষ ত্রিপুরাবাসীর চন্দ্রের দশা, আজকে ব্লুরিয়াংয়ের চন্দ্রের দশা, আজকে জাতি জনজাতির চন্দ্রের দশা চলছে নরেন্দ্র ভাই মোদীর জন্য, নরেন্দ্র ভাই মোদীর জন্য। আর সেই দিশাতে ত্রিপুরা এখন নতুন দিশাতে চলছে। তাই বন্ধুরা আমি বলবো এই ইলেকশনে ভোট আমরা দিবনি, দিব সব পাবো। महाराज तो दिया नहीं तो जाओ, महाराज हमारे महाराज आपको और भी गाली देगा, और भी महाराज को देखते ही अभी उनको लगता है। उस दिन बोल रहा था मानिक सरकार का एक भाषण बोल के मैं खत्म करता हूं, जो महाराज बेईमान है, हमारे साथ बेईमानी किया है। क्या बेईमानी है? विधानसभा इलेक्शन में हमारे साथ बातचीत हुआ था, महाराज आपके साथ कहा बातचीत होता है बताओ? हमारे साथ अंडरग्राउंड में बातचीत हुआ था, जो हमको सपोर्ट करेगा हम एक साथ करेंगे। महाराज ने बेईमानी कर दिया। हम लोग तो बोले थे जब महाराज के साथ अंडरग्राउंड में कम्युनिस्ट कांग्रेस का आता है, हम लोगों ने बोला था, तब कम्युनिस्ट ने विरोध किया, ना महाराज के साथ कोई नहीं हो सकता है, महाराज तो सांप्रदायिक है, महाराज तो एक जाति को लेकर पार्टी करता है, उनके साथ हो ही नहीं सकता है। जितेंद्र बाबू पूछो मानिक सरकार को, उन्होंने बोला जो महाराज ने बेईमानी किया, महाराज ने बेईमानी नहीं किया, महाराज ने सही काम किया। अरे जितेंद्र बाबू महाराज नहीं होते तो एमएलए तक नहीं बनते। आज जो लीडर ऑफ ऑपोजिशन बना वो भी महाराज की दया से, वो भी महाराज की दया से। महाराज के बिना जितेंद्र बाबू का कुछ होता ही नहीं। महाराज अपने आधार पर भी मेरे पास नहीं सुनना, महाराज आप ठीक नहीं काम किया, आपने एक आधा कारण करके आखिरी को आपने जिता दिया, उसके बाद लीडर को ऑपोजिशन बना दिया, किंतु जीवन में आपको एक फोन पे धन्यवाद नहीं देगा, इसका गारंटी विप्लव दे सकता है। क्योंकि कम्युनिस्ट के कुंडली में धन्यवाद नहीं है, ये तो खून करने वाला है, ये तो लूट करने वाला है, ये तो बलात्कार करने वाला पार्टी है। इसलिए कम्युनिस्ट का कोई जायगा नहीं है और कांग्रेस से समाप्त हो चुका है। मेरा विश्वास है वो व्यक्ति बोला एक मोदीमय हो चुका है और 17 तारीख को 2 बजे नरेंद्र भाई मोदी अस्पताल मैदान में शेर आ रहा है। देखो मानिक बाबू आओ, शेर को देख जाओ, जितेंद्र बाबू आगे इस शेर को देखो। तुम्हारे जंगल में शेर नहीं है, बकरिया घूमता है मेरे मित्रों, हमारे जंगल में शेर है। और शेर 17 तारीख को 2 बजे अस्पताल मैदान में नरेंद्र भाई मोदी त्रिपुरा के जनताओं को साथ लेके 2024 में तृतीय बार में सरकार बनाएंगे, ऐसा हम लोगों का पूरा विश्वास है। मेरे साथ एक